ছাত্রলীগের কর্মীরা সংগঠিত হয়ে সচিবালয়ের কার্যক্রম অচল করে দিতে পরিকল্পিতভাবে হামলা করেছে বলছে ডিএমপি। এই হামলা পরিকল্পনায় ছিল গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের ধরতে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে চলছে বিশেষ নজরদারি। গত 22 জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষে লিপ্ত হয়। এর আগে 22 জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় 21 জুলাই দিবাগত রাত 3টার দিকে। এই কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উত্তেজিত করে তোলেন কিছু ছাত্রনেতা। বেলা 2:30টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের সংগঠিত করার কাজ করেন গোপালগঞ্জ মেডিকেল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা খোরশেদ অন্তত 5টি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংগঠিত করে। পরে রাজধানীর হাজারীবাগ পাবনা গলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অন্য গ্রেফতারকৃত আবু সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের শিক্ষার্থী, ছিলেন ছাত্রলীগের সদস্য, পড়তেন ভাষা শিক্ষায়, কিন্তু এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনে ছিলেন সচিবালয়ে। মিরপুরে কোচিং সেন্টারের ব্যবসার ফাঁকে তার বিভিন্ন নাশকতার প্রমাণ পায় পুলিশ। হল থেকে শিক্ষার্থীদের সংগঠিত করতেন তিনি। আগেই টেলিগ্রাম গ্রুপে সচিবালয়ের গেট ভেঙে মন্ত্রণালয় ভাঙচুর করার পরিকল্পনার কথা জানিয়েছিল অভিষেক সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এই শিক্ষার্থী মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালনেরও পরিকল্পনা করে। যেসব স্টুডেন্ট বা যে লেভেলের স্টুডেন্ট আসার কথা এখানে, কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ভিন্ন কিছু। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা এই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি। এছাড়া মাইলস্টোন কলেজের এক সাবেক শিক্ষার্থী সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নজরদারিতে আছে বিদেশে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের পরিচালিত অন্তত 5 শতাধিক পেজ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ মুক্ত হবে দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গড়িমসি না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার জুলাই শহীদ স্মরণে গণঅভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ উত্তরা এবং যাত্রাবাড়িতে সমাবেশে তারা এই মন্তব্য করেন। 24-এর গণঅভ্যুত্থানে শহীদ স্মরণে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সমাবেশ। সমাবেশে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে না পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়, আমাদের যাওয়ারই জায়গা নাই। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা রপ্তানি শুল্ক 35 থেকে কমিয়ে 20% নামাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 35% তারা ট্যাক্স নিয়ে নেবে, মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটাকে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইনকামবেন্টকে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, স্বৈরাচারের বিচারে কোনো অগ্রগতি নেই। স্বৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই একজনেরও না। আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই। বহু লোক পালিয়ে গেল, আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক, অল্প লোক ধরা পড়েছে। বিদ্বেষ পরিহার করে সবাইকে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান বিএনপি নেতাদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলনের সময় সন্ধ্যায় জুলাই আন্দোলনকারীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের একটি অংশ গত দুদিন ধরে জুলাই ঘোষণাপত্রের দাবিতে সড়ক অবরোধ করে শাহবাগে আন্দোলন করছিল। তাদের দাবি, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কর্মসূচিটি পালন করছেন তারা। তবে জুলাই আন্দোলনের আরেকটি পক্ষ শাহবাগে গিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা 5 তারিখে দেখে তারপরে নামবো, কিন্তু মানুষের দুর্ভোগ কেন আমরা করব? কিন্তু এখানে যারা আসছে তারা হয়তো তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য, বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আসছে। একটা গ্রুপ, একটা অংশ গতকালকে থেকে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষকে বিভিন্নভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারা বিভিন্ন ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা চাই না যে জুলাই গণঅভ্যুত্থান। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর গত 17 জুলাই ওই কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। পূর্ণ তদন্ত শেষে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়ে আলাদা একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর গোপীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজির মামলায় এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হলো। 17 জুলাই সকাল 10:24 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে এভাবেই 10 লাখ টাকা চাঁদা আদায় করতে দেখা যায়। 50 লাখ টাকা চাঁদা দাবি করলেও 17 জুলাই 10 লাখ টাকা পায় তারা। পরে 2 দফায় বাকি 40 লাখ টাকা নিতে গেলে 26 জুলাই সিদ্দিক জাফর নামে এক ব্যক্তি পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেপ্তার করলেও পালিয়ে যায় একজন। পুলিশ বলছে, পলাতক জানে আলম অপু নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে পরিচয় দিতেন। পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগ থেকে জানে আলম অপুকে গ্রেপ্তার করে ডিবি। এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেপ্তার রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক এবং নগদ 2,98,000 টাকা উদ্ধার করে পুলিশ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের পণ্যের শুল্ক হার কমে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। সরকারি নীতি নির্ধারকরা বলছেন, কোনো সামরিক চুক্তি হয়নি, দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পাল্টা শুল্ক 20% সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুগান্তকারী বাণিজ্য চুক্তিকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এটিকে সুস্পষ্ট কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। বলেন, এতে দেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে, কোনো সামরিক চুক্তি হয়নি এবং দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের জন্য এটি একটি সফলতা। 20% শুল্কের সাথে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। ইন্টেন্সিভ নেগোসিয়েশনের পরে আমরা বলতে পারি যে আমরা উই গট এ গুড ডিল। আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের প্রশ্ন, আমরা তো কোনো সামরিক চুক্তি করি নাই। তো তারা জানিয়েছেন তারা বাংলাদেশকে 20% ট্যারিফে তাদের করবেন। প্রতিযোগিতামূলক দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 20% সন্তোষজনক বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই শুল্ক ব্যবসায়ী ও রপ্তানিকারকদের কাছে গ্রহণযোগ্য হবে বলেও মনে করেন তিনি। আমাদের সাথে যারা প্রতিযোগিতা করছেন তাদের সাথে তুলনা করলে 20% সন্তোষজনক বলা যাবে। তবে এখানে অন্য যে বিষয়গুলো এই পুরো
ট্যারিফের সাথে নেগোসিয়েশনের বাকি বিষয়গুলো এখন আমরা জানি না, আর সেগুলো আমাদেরকে দেখতে হবে। সরকারের পক্ষ থেকে আলাপ আলোচনা করে ভবিষ্যতে শুল্ক আরও কমানো যেতে পারে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও আশা করেন তিনি। গার্মেন্টস সহ রপ্তানিকারক যে প্রতিষ্ঠানগুলো, তাদের তো একটা বিরাট ধরনের একটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা ছিল। আমার ধারণা যে এটার কিছুটা প্রভাব পড়বে এবং আমরা পর্যায়ক্রমে যদি আরও 5-10% কমিয়ে আনতে পারি, তাহলে হয়তো চাপটা অনেকখানি আমরা কমিয়ে আনতে পারবো। বিশ্লেষকরা মনে করছেন এই বাণিজ্য চুক্তি উন্নয়নের গতি বাড়াবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা অদলবদল প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার অনুপাতে সীমানা ঠিক করতে পতিত শেখ হাসিনা সরকারের সময়কার সবশেষ আদমশুমারি আমলে নেয়নি ইসি। তবে অখণ্ড প্রশাসনিক ইউনিট সহ 12 মানদণ্ড মানার কথা বললেও বেশ কিছু আসনে তার ব্যত্যয় ঘটেছে। ইসি অবশ্য বলছে অভিযোগ পেলে শুনানির মাধ্যমে তার নিষ্পত্তি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার 40 আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে বেড়েছে 1 আসন আর 1 আসন কমেছে বাগেরহাটে। সীমানার নতুন খসড়ার উপর 10 আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি নিবে ইসি। পরে শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। অখণ্ড প্রশাসনিক ইউনিট সহ 12 মানদণ্ড মেনে রদবদলের কথা জানালেও বেশ কিছু আসনে উপজেলার অখণ্ডতা রাখতে পারেনি ইসি। এ নিয়ে তাই আপত্তি আছে অনেকেরই। দেশের বাস্তবতায় সীমানা নির্ধারণ শতভাগ নিখুঁত করার অনেক চ্যালেঞ্জ দেখছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য আব্দুল আলিম। বাংলাদেশের যে বাস্তবতা, যে ভৌগোলিক পরিবেশ, এটার যে আপনি যেহেতু উপজেলাগুলোকে ভাগ করা যাবে না, আপনার সিটি কর্পোরেশন যে ওয়ার্ডগুলোকে ভাগ করা যাবে না, এখানে পুরোপুরিভাবে আপনার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো সব পরিপালন করা সম্ভব না। কাজেই যতটুকু সম্ভব, যেহেতু এটা মাত্র শুরু হলো একটা বিশেষায়িত কমিটির মাধ্যমে, ভবিষ্যতে হয়তো আরও আমরা অ্যাড্রেস করতে সক্ষম হব বলে আশা করছি। ভোটার অনুপাত ধরেই সীমানা অদল বদল করা হলেও বিতর্ক থাকায় 2022-এর আদমশুমারিকে আমলে নেয়নি কমিশন। কিন্তু যারা এতদিন ওই কনস্টিটিউয়েন্সি উপভোগ করেছেন, তাদের যে ওখানকার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কমপ্লায়েন্স থাকে, একটা নির্বাচনের করার সময় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা অসুবিধাও দেখার ব্যাপার আছে। আগে কিন্তু অনেক কিছু ম্যানিপুলেটেড হয়েছে, যে এইখানেও যে ম্যানিপুলেটেড হয়নি, এখানেও যে ফলস ভোটার হয়নি। তফসিল ঘোষণার আগে এই সীমানা নির্ধারণের ব্যাপারে সিরিয়াসলি ইলেকশন কমিশনের কাজ করতে হবে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে 12 আসনের সীমানা পরিবর্তন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে মুক্ত বাণিজ্যের অভিভাবক হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। মূল্যস্ফীতি, কর্মসংস্থানের হুমকি এবং সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত সহ বিশ্ববাজারে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডব্লিউটিওকে ব্যর্থ হতে দেওয়ার অর্থ বিশ্ব অর্থনীতিকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া। বিশ্বব্যাপী বাণিজ্য বাধা কমানো এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে 1995 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও। বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী নিয়ম নির্ধারণ, চুক্তি নিয়ে আলোচনা ও নীতিমালা প্রয়োগ করে ডব্লিউটিও। 166 সদস্য দেশগুলোর নিয়ম ভঙ্গে সৃষ্ট বিরোধের নিষ্পত্তিও করে সংস্থাটি। ডব্লিউটিও গঠিত হওয়ার আগে দেশগুলো শুল্ক বাড়াতে, শিল্পকে ভর্তুকি দিতে অথবা নিয়ম ভঙ্গ করতে পারত। এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা কমাতে একটি নতুন যুগের সূচনা হয়। তবে এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে মূল্যস্ফীতি বাড়ে, সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয় এবং প্রধান বাণিজ্য অংশীদাররাও যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করে। তাছাড়া এর প্রভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রমে জটিলতা দেখা দেয়। আর এমন পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্য বৃদ্ধি এবং বিরোধ নিষ্পত্তিতে ডব্লিউটিওর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়া বাণিজ্য ব্যবস্থা ডব্লিউটিওর নিয়ম ভিত্তিক আদেশকে দ্বিপাক্ষিক চুক্তির একটি জটিল জালে জড়ানোর হুমকি দিচ্ছে। ট্রাম্পের অভিযোগ,
চীনকে মার্কিন কর্মীদের অবমূল্যায়নের অনুমোদন দেয় বিশ্ব বাণিজ্য সংস্থা। 2001 সালে চীন ডব্লিউটিওর সদস্য হওয়ার পর বৈশ্বিক বাজারে সস্তা পণ্য প্রবেশের সুযোগ পায়। এতে হুমকির মুখে পড়ে মার্কিন উৎপাদন। তাছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার শর্তগুলো বেইজিংয়ের অনুকূলে বলেও অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। বিশেষজ্ঞরা বলছেন, ডব্লিউটিও ব্যর্থ হলে বিরোধ নিষ্পত্তিতে দেশগুলোর জন্য কোনো নিরপেক্ষ ফোরাম থাকবে না। তাছাড়া বিশ্ব বাণিজ্য দ্বিপাক্ষিক লড়াই এবং শুল্ক যুদ্ধে পরিণত হতে পারে, যা দাম বাড়িয়ে দেবে, কর্মসংস্থানের হুমকি তৈরি হবে এবং বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি একটু ভিন্নভাবেই উদযাপন করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ছুটির দিনে 10 কিলোমিটার সাইকেল র্যালির আয়োজন করে সংস্থাটি। প্রশাসক সহ এতে অংশ নেন 190 জন সাইক্লিস্ট। ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সচেতনতার বার্তাও দেওয়া হয় এই র্যালি থেকে। রাজধানীর সড়কে একঝাঁক সাইকেলিস্ট। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে গন্তব্য গুলিস্তানের দক্ষিণ সিটির নগর ভবন। উদ্দেশ্য শরীর ও মন সুস্থ রাখা। শুক্রবার সকালে এই র্যালির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে অংশ নেন প্রশাসক শাহজাহান মিয়া সহ 190 জন সাইক্লিস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে সাইকেল র্যালির মতো আয়োজনে খুশি তারা। জানান, পরিবেশ বান্ধব নগরী গড়তে এমন আয়োজন আরও বেশি হওয়া দরকার। সেই সাথে প্রতিটি সড়কে সাইকেলের জন্য আলাদা লেনের দাবিও তাদের। শারীরিক সুস্থতা এবং ব্যায়ামের বিষয়টা লক্ষ্য রেখে আমাদের সাইক্লিং করি আমরা। তো পরিবেশ বান্ধব একটা জিনিস সাইকেল। শারীরিকভাবে বা মানসিকভাবে যে প্রশান্তিটা কাজ করে সাইকেল চালালে, তারই একটা অংশ হচ্ছে আজকে র্যালির একটা। র্যালিটা হওয়া জরুরি যেন মানুষ আরও সাইকেলিংয়ের প্রতি বেশি উদ্বুদ্ধ হয়, এটার প্রতি যেন ইন্টারেস্ট ফিল করে। যেমন আমি সকালবেলায় প্রথমে দৌড়াই, দৌড়ানোর পরে আবার সাইকেলিং করি। যারা এই আয়োজনটা করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এরকম মহৎ উদ্যোগ আরও হওয়া উচিত আমি মনে করি। ডিএসসিসি প্রশাসক জানান, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এই আয়োজনের মাধ্যমে নগরবাসীকে সচেতনতার বার্তাও দেয়া হয়েছে। কারণ এই সমস্ত ইভেন্ট আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন বার্তা জনগণ পায়। অ্যাট দ্য সেম টাইম আপনার এই যে একটি পরিচ্ছন্ন নগর দরকার, এটিও জনগণ পায়। তো আমার মনে হয় এই সামনের দিনগুলোতে আমরা আজকের সাইকেল র্যালি করলাম, হয়তো সামনে অন্য কোনো এরকম একটি হেলথ রিলেটেড আরও আমরা ইভেন্ট আয়োজন করব। যেমন দৌড় হতে পারে, ম্যারাথন হতে পারে, অন্য যে কোনো প্রতিযোগিতা হতে পারে। সাইকেল র্যালি চলাকালে নগরবাসীকে ডেঙ্গু নির্মূলে সচেতনও করা হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় স্টেশন ম্যানেজারের কক্ষ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। সন্ধ্যায় চট্টগ্রাম স্টেশনে এই ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে প্রবাল এক্সপ্রেস বেলা 3টা 10 মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বিকেল 5টার পর। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা দেরিতে আসায় ট্রেনটির ফিরতি যাত্রা বাতিল করা হয়। এই সিদ্ধান্তে দেরি এবং যাত্রা বাতিল করায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর স্টেশন ম্যানেজার এবং মাস্টারের রুমের সামনে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে ম্যানেজারের কক্ষ ভাঙচুর করে যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মুস্তাফিজের সামর্থ্য নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের ক্রিকেট জ্ঞান নিয়ে সন্দিহান বিসিবি কোচ তালহা জুবায়ের। সাবেক এই পেসার বলছেন, মুস্তাফিজ থাকলে সাদা বলে বাংলাদেশকে ভয় পায় অন্যরা, বাকি পেসাররা পান সাহস। 2023 বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে বিবর্ণ মুস্তাফিজ। 19 ম্যাচে মাত্র 19 উইকেট, ডেথ ওভারে 4 উইকেট। ধার কমেছে তাসকিন, সাকিব, শরীফুলের চেয়েও। পিছিয়ে আছেন পরিসংখ্যানে। সমালোচনা শুরু হয়েছিল চারিদিকে। শ্রীলঙ্কাতে তৃতীয় ওয়ানডের পর প্রথম টি20তে বসিয়ে রাখা হয়েছিল। সিরিজ জয়ে বড় অবদান রেখে দেখিয়েছেন ছোট ফরম্যাটে এখনও কতটা কার্যকর। মানুষ যারা মুস্তাফিজকে নিয়ে যারা কথা বলে, তাদের আসলে ওই যোগ্যতাটাই আছে কিনা মুস্তাফিজকে নিয়ে কথা বলার, আমার এটা ডাউট আছে। কারণ আপনি দেখেন, মুস্তাফিজ সিঙ্গেল হ্যান্ডেডলি সিরিজ জিতিয়েছে আমাদেরকে। আমাদের অনেক দায়িত্ব আছে। আমি মিডিয়াদেরকেও বলবো, আপনাদের অনেক দায়িত্ব আছে, দর্শকদের অনেক দায়িত্ব আছে, শুধু প্লেয়ারদের দায়িত্ব না। আমিরাত, শ্রীলঙ্কার পর পাকিস্তান 3 সিরিজেই দারুণ বল করেছেন। মাঝে আইপিএলে 3 ম্যাচে 4 উইকেট ও 8-এর নিচে ইকোনমি আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মুস্তাফিজ দলে থাকলে শুধু ভালো বোলিংই নয়, অন্য বোলাররাও পান আত্মবিশ্বাস।
মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্সটাও গ্যাদার করেছে, ও যেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে ইয়াং বোলারদের সাথে, ওইটা আপনি কিভাবে দিবেন মুস্তাফিজকে যদি আপনি টিমের সঙ্গে না রাখেন? মুস্তাফিজ হ্যাঁ খারাপ হতেই পারে, কিন্তু মুস্তাফিজ যে চ্যাম্পিয়ন বোলার ও কিন্তু আবারও প্রমাণ করেছে। সিরিজে পারফর্ম করছেন তাসকিন, শরীফুল, রানারা, তবে বড় আসরে এখনও সেই সমীহ আদায় করতে পারেননি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বোলারদের মতো ভয় তৈরি করতে এশিয়া কাপে দারুণ কিছু করার তাগিদ তালহার। আপনি যদি ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড এদের পেস অ্যাটাকের সামনে আপনি যখন খেলেন, তখন কিন্তু আপনি চিন্তা করেন যে না, এই অ্যাটাকটা সবসময়ই ভালো করে। ওরা কিন্তু ওই মানে সম্মানটা অর্জন করে ফেলছে, ওই জায়গাটা ওদের ক্রিয়েট করা। সো আমাদেরও প্লেয়ারদের দায়িত্ব এই অ্যাজ এ বোলিং গ্রুপ এই রেসপেক্টটা গেইন করা ইন্টারন্যাশনালি। এশিয়া কাপের গ্রুপ ম্যাচে বাংলাদেশ পেসারদের নিয়ে দারুণ আশাবাদী সাবেক এই পেসার। নাজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 দলের ত্রিদেশীয় সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পরের দিন জিম্বাবুয়ের বিপক্ষে 8 উইকেটের দাপুটে জয় বাংলাদেশের। ব্যাটিং বোলিংয়ে আধিপত্য দেখিয়েছেন তামিম ইমনরা। হারারাতে জিম্বাবুয়ের দেয়া 90 রানের সহজ টার্গেটে নেমে 15 ওভার 1 বল খেলেই জয় তুলে নেয় টাইগার যুবারা। 47 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম, 21 রানে রিজান হাসান। কালাম সিদ্দিকী করেন 20 রান। এর আগে টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং আক্রমণেও দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের। 27 রান দিয়ে 4 উইকেট নেন ইকবাল হোসেন ইমন, জোড়া শিকার সাজিদ মজুমদার ও স্বাধীন ইসলামের। এ নিয়ে সিরিজের তৃতীয় জয় বাংলাদেশের। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।